ঝুলছিল রশি তালাবদ্ধ ঘরের ভেতরে রক্তাক্ত নিথর দেহ। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে নৃশংস হত্যাকাণ্ড। তরুণী সাদিয়া রহমান মিমকে কেন কিভাবে কারা হত্যা করল, রহস্যের জট খুলছে ধীরে ধীরে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। রাজধানী ঢাকা, যেখানে প্রতিদিনই ঘটে নানা অপরাধ, কিন্তু কিছু ঘটনা সমাজকে নাড়িয়ে দেয় গভীরভাবে। গুলশানের মতো অভিজাত এলাকায় দিনের পর দিন তালাবদ্ধ একটি ঘরের ভেতরে পড়ে থাকা এক তরুণীর ক্ষতবিক্ষত লাশ। এই খবর শুধু একটি হত্যা নয়, বরং নিরাপত্তা, সম্পর্ক, বিশ্বাস ও অপরাধ আড়াল করার ভয়াবহ চিত্র তুলে ধরেছে। শনিবার দিবাগত রাতে গুলশানের কালা চাঁদপুর পশ্চিম পাড়ার একটি বাসা থেকে পুলিশ উদ্ধার করে সাদিয়া রহমান মিম ২৭ নামের এক তরুণীর গলাকাটা লাশ। তিনি পেশায় একজন বার ডান্সার ছিলেন এবং পাশাপাশি একটি পার্লার ব্যবসা পরিচালনা করতেন। ঘটনাস্থলের বিবরণ: পুলিশ জানায়, নিহত মিম যে বাসায় থাকতেন সেটি ছিল কালাচাঁদপুর পশ্চিম পাড়ার পাকা মসজিদের পাশে ক ৮৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার 2/B ব্লক ফ্ল্যাটে। বাসাটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ভেতরে ঢুকতেই যে দৃশ্য দেখা যায় তা ছিল হৃদয় বিদারক। মিমের গলা বড় একটি অংশ কাটা ছিল। মুখমণ্ডল, মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র, একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। রক্তে ভেজা বিছানা, মেঝে এবং ঘরের বিভিন্ন জায়গায় দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশের বক্তব্য, ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ ফারুক আহমেদ বলেছেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সাদিয়া রহমান মিম নামে ওই তরুণের গলাকাটা লাশ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি এবং হত্যার প্রকৃত উদ্দেশ্য তদন্তাধীন। পরিচয় ও পারিবারিক প্রেক্ষাপট: নিহত সাদিয়া রহমান মিম টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মৃত শহীদ আলীর মেয়ে। জীবনের নানা টানাপোড়েনের মধ্য দিয়ে তিনি ঢাকায় বসবাস শুরু করেন। পেশাগত জীবনে তিনি একটি বারে ডান্সার হিসেবে কাজ করতেন এবং নিজের উদ্যোগে একটি পার্লারও পরিচালনা করছিলেন। মিমের ব্যক্তিগত জীবনও ছিল জটিল। তিনি 2 বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তবে উভয় সংসারই টেকেনি। প্রথম স্বামীর ঘরে তার মারিয়া নামে 5 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। শেষ যোগাযোগ ও সন্দেহের সূত্রপাত: নিহতের বড় বোন শাহিদা বেগম এজাহারে উল্লেখ করেন, শুক্রবার সকাল 10টার দিকে, শুক্রবার সকাল 11:30টার দিকে তার সঙ্গে মিমের সর্বশেষ কথা হয়। এরপর রাতে ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিকবার ফোন করেও যোগাযোগ সম্ভব হয়নি। এ পর্যায়ে তিনি মিমের রুমমেট নুসরাতকে ফোন করেন। নুসরাত তখন জানান, মিম নাকি 2 দিন আগেই গ্রামের বাড়ি চলে গেছেন। এই বক্তব্যে সন্দেহ দানা বাঁধে পরিবারের মনে। তালা ভাঙার ভয়াবহ মুহূর্ত: শনিবার বিকেলে টাঙ্গাইল থেকে ঢাকা রওনা হন শাহিদা বেগম। রাত আনুমানিক 9টার দিকে তিনি বোনের বাসায় গিয়ে পৌঁছেন। ফ্ল্যাটটি দেখেন তালাবদ্ধ। বাড়ির মালিক ও আশপাশের লোকজনের সহায়তায় তালা ভাঙা হলে ভেতরে পাওয়া যায় মিমের রক্তাক্ত লাশ। সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করা হয়। এরপর গুলশান থানার পুলিশ ও সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পৌঁছলে আলামত সংগ্রহ শুরু হয়। সময়ের রহস্য: শাহিদা বেগমের ধারণা অনুযায়ী শুক্রবার দুপুর 12টা থেকে শনিবার রাত 9টার মধ্যে যে কোনো সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে। তবে লাশের অবস্থা থেকে অনেকে ধারণা করছেন হত্যার পর বেশ কিছু সময় লাশ ঘরের ভেতরেই ছিল। এতে প্রশ্ন উঠেছে, এই সময়ের মধ্যে কেউ কি বাসায় যাতায়াত করেনি? তালা বাইরে থেকে লাগানো হলো কিভাবে? প্রতিবেশীরা কিছু টের পেলেন না কেন? রুমমেট নুসরাতের ভূমিকা: ঘটনার পরপরই পুলিশ মিমের রুমমেট নুসরাতকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়, কারণ তিনি শেষ ব্যক্তি যিনি মিমের সঙ্গে একই বাসায় থাকতেন। তার বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির অমিল রয়েছে। মিম নিখোঁজ থাকার বিষয়টি তিনি গোপন করেছেন বলে অভিযোগ, তবে পুলিশ জানিয়েছে এখনও কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়নি। ময়নাতদন্ত ও দাফন: রোববার ময়নাতদন্ত শেষে মিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়িতে নিয়ে দাফন করা হয়। পূর্বাপর প্রেক্ষাপট ও সামাজিক বাস্তবতা: এই হত্যাকাণ্ড নতুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ঢাকায় একাধিকবার দেখা গেছে কর্মজীবী নারীরা নিরাপত্তাহীনতায় ভোগেন। ব্যক্তিগত সম্পর্ক, আর্থিক দ্বন্দ্ব বা পেশাগত শত্রুতা থেকে হত্যাকাণ্ড ঘটে। অনেক সময় ঘনিষ্ঠরাই অপরাধের সঙ্গে জড়িত থাকে। মিমের ক্ষেত্রেও তার পেশা, ব্যক্তিগত সম্পর্ক, অতীত বিবাহ ও আর্থিক বিষয়গুলো তদন্তের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুলশানের এই নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি তরুণীর জীবন কেড়ে নেয়নি, এটি প্রশ্ন তুলে দিয়েছে আমাদের সমাজের নিরাপত্তা, ন্যায় বিচার ও নারীর জীবনের মূল্য নিয়ে। কে হত্যা করল সাদিয়া রহমান মিমকে? কেন তাকে এত নির্মমভাবে প্রাণ দিতে হলো? সত্য কি আদৌ বেরিয়ে আসবে?
পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। দেশবাসী তাকিয়ে আছে ন্যায় বিচারের প্রত্যাশায়। লিভ টুগেদারের আড়ালে নৃশংস হত্যাকাণ্ড, লাশ পুড়িয়ে ছাই নদীতে, ট্রাঙ্কে ভরে সরানোর সময় ফাঁস রাম সিংয়ের ভয়ঙ্কর অপরাধ। লিভ টুগেদার সম্পর্ক যা আধুনিক সমাজে পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাসের প্রতীক হিসেবে পরিচিত, কিন্তু সেই সম্পর্কই যখন পরিণত হয় নির্মম হত্যাকাণ্ডে, তখন তা শুধু একটি অপরাধ নয়, সমাজের সামনে দাঁড় করায় ভয়াবহ প্রশ্ন। ভারতের উত্তর প্রদেশের ঝাঁসি শহরে এমনই এক মর্মান্তিক ও শিউরে ওঠা হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। বিবাহিত হয়ে দ্বৈত জীবনযাপন করা এক ব্যক্তি তার লিভ ইন সঙ্গিনীকে হত্যা করে দেহ পুড়িয়ে ছাই করে নদীতে ফেলে দেয়। এরপর প্রমাণ লোপাট করতে গিয়ে অভিনব কায়দায় ধরা পড়ে যায় সে। মূল অভিযুক্তের পরিচয়, এই ঘটনার মূল অভিযুক্ত রাম সিং পরিহার। তিনি ভারতীয় রেলের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। স্থানীয়ভাবে পরিচিত হলেও তার ব্যক্তিগত জীবন ছিল চরমভাবে জটিল ও গোপন। পুলিশের তথ্যমতে রাম সিং পরিহার একই শহরের দুই স্ত্রী নিয়ে আলাদা আলাদা সংসার চালাতেন। প্রথম স্ত্রী থাকেন ঝাঁসির ছিপ্রি বাজার এলাকায়, দ্বিতীয় স্ত্রী থাকেন সিটি কোতোয়ালি এলাকায়। এর পাশাপাশি গোপনে তিনি লিভ টুগেদার করছিলেন প্রীতি নামে এক তরুণীর সঙ্গে। লিভ ইন সম্পর্ক ও দ্বন্দ্ব। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে প্রীতি ও রাম সিং দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করছিলেন। এই সময়ের মধ্যে প্রীতি তার কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়েছিলেন, কিন্তু সম্প্রতি তিনি আরও অর্থ দাবি করতে থাকেন। পুলিশের ভাষ্য অনুযায়ী এ অর্থনৈতিক চাপ ও সম্পর্কের টানাপোড়েন থেকে দুজনের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়। এক পর্যায়ে সেই বিরোধী রূপ নেয় হত্যাকাণ্ডের ভয়াবহ পরিকল্পনা। হত্যাকাণ্ডটি সংঘটিত হয় ৮ জানুয়ারির আশপাশে। রাম সিং পরিহার প্রথমে প্রীতিকে হত্যা করে, এরপর তার দেহ একটি ট্রিপল দিয়ে মুড়িয়ে রাখে। কিন্তু এখানেই থেমে থাকেনি অপরাধ। প্রমাণ পুরোপুরি নিশ্চিহ্ন করতে সে একটি ধাতব ট্যাঙ্কের ভিতরে দেহ রেখে আগুন ধরিয়ে দেয়। দিনের পর দিন জ্বালানি কাঠ জোগাড় করে সে ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন করে। ছাই নদীতে ট্রাঙ্কে রয়ে যায় কঙ্কাল। দেহ পুড়িয়ে ছাই হয়ে গেলে রাম সিং সেই ছাই বস্তায় ভরে কাছের একটি নদীতে ফেলে দেয়। তার উদ্দেশ্য ছিল অপরাধের কোনো চিহ্ন যেন অবশিষ্ট না থাকে। তবে ট্রাঙ্কের ভেতরে ঢুকে যায় কিছু হাড়, পোড়া দেহাংশ ও কয়লার মতো বস্তু। প্রতিবেশীদের সন্দেহ, ঘটনার কয়েকদিন আগে থেকে রাম সিংয়ের আচরণ ছিল অস্বাভাবিক। তার প্রতিবেশী সুরভি জানান সে কয়েকদিন ধরে প্রচুর জ্বালানি কাঠ জড়ো করছিল। একসময় অদ্ভুত গন্ধ পাওয়া যায়, কিন্তু আমরা ভেবেছিলাম শীতের কারণে কাঠ পোড়ানো হচ্ছে। এই সন্দেহ তখনও বড় কিছু হিসেবে কেউ ভাবেনি। ট্রাঙ্ক সরানোর চেষ্টা ও নাটকীয় মোড়। ঘটনার মোড় ঘুরে যায় শনিবার রাতে। রাম সিং তার দ্বিতীয় স্ত্রীর ছেলে নিতিনকে ডেকে বলেন একটি ভারী নীল রঙের ট্রাঙ্ক তার মায়ের বাড়িতে নিয়ে যেতে হবে। এই কাজে একটি লোডার ভাড়া করা হয়। নিতিন ও তার কয়েকজন বন্ধু ট্রাঙ্কের সঙ্গে রওনা দেন। লোডার চালকের সতর্কতা। লোডার চালক জয় সিং পালি ছিলেন এই ঘটনার টার্নিং পয়েন্ট। তিনি জানান 400 রুপিতে মালপত্র নেওয়ার কথা ছিল। ট্রাঙ্কটা দেখেই সন্দেহ হচ্ছিল, ওজন বেশি আর সবার আচরণও অস্বাভাবিক ছিল। বাড়িতে পৌঁছে তার সন্দেহ আরও গভীর হয়। তখন তিনি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন। পুলিশের অভিযান ও ট্রাঙ্ক খোলা। খবর পেয়ে ঝাঁসি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ট্রাঙ্কটি জোর করে খুলতেই সামনে আসে ভয়াবহ দৃশ্য। মানুষের পোড়া দেহাবশেষ, হাড়ের টুকরো, কয়লার মতো পোড়া বস্তু। সঙ্গে সঙ্গে ফরেন্সিক দল ডাকা হয়। পুলিশের বক্তব্য, সিটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ প্রীতি সিং বলেন, লোডার চালকের কাছ থেকে সন্দেহজনক ট্রাঙ্কের খবর পেয়ে আমরা অভিযান চালাই। তল্লাশিতে মানুষের কঙ্কালের অবশিষ্টাংশ পাওয়া যায়। ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি আরও জানান অভিযুক্তের দ্বিতীয় স্ত্রী গীতা জানিয়েছেন রাম সিং বলছিলেন তার সঙ্গে থাকা এক নারী তাকে অর্থের জন্য চাপ দিচ্ছেন। গ্রেপ্তার ও পলাতক অভিযুক্ত। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে অভিযুক্তের ছেলে নিতিন আরেক সহযোগীকে হেফাজতে নিয়েছে। তবে মূল অভিযুক্ত রাম সিং পরিহার এখনও পলাতক। তাকে ধরতে একাধিক টিম মাঠে নেমেছে। মামলা ও আইনগত প্রক্রিয়া। ঝাঁসি পুলিশ ভুক্তভোগী প্রীতির সাবেক স্বামীর অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা দায়ের করেছে। ফরেন্সিক রিপোর্ট ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার প্রস্তুতি চলছে। পূর্বাপর প্রেক্ষাপট ও সামাজিক দিক। এই ঘটনা আবার সামনে এনেছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বৈত জীবন ও গোপন সম্পর্ক কতটা ভয়ঙ্কর হতে পারে? লিভ ইন সম্পর্কে আইনি এবং সামাজিক সুরক্ষা কতটা প্রয়োজন? অর্থনৈতিক চাপ কিভাবে সহিংস অপরাধী রূপ নিতে পারে? এর আগেও ভারতে একাধিক লিভ ইন সম্পর্ক থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে ঘনিষ্ঠ সম্পর্কই হয়ে উঠেছে মৃত্যুর কারণ। ঝাঁসির এই হত্যাকাণ্ড শুধু একটি অপরাধের গল্প নয়, এটি বিশ্বাস ভাঙার, সম্পর্কের অন্ধকার দিকের এবং অপরাধ লুকানোর ভয়াবহ